সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইওর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের উপরে। আজকে তার 29 নম্বর ভিডিও। এর আগে 28টা শিফটের কোশ্চেন আমি তোমাদের সলভ করিয়েছি, যার প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। দেখো, আজকে দেখবো আমরা 1 সেপ্টেম্বর 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। ঠিক আছে, এখানে টোটাল 25টা মতো কোশ্চেন আছে। এই 25টা কোশ্চেন তোমরা ভালোভাবে সলভ করো, পরীক্ষার হলে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে, কারণ তোমাদের যে কটা চ্যাপ্টার থেকে অঙ্ক এসেছে প্রত্যেকটা চ্যাপ্টার একবার করে কিন্তু রিভিশন হয়ে যাবে। আর দেখো, এর সাথে সাথে আমাদের এনটিপিসির সিরিজও চলছিল, যেটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল 2025-এ। তো সেখান থেকে অলরেডি ত্রিকোণমিতি, উচ্চতা দূরত্ব এবং জ্যামিতি আমি কমপ্লিট করে দিয়েছি, যেগুলো সচরাচর তুমি ইউটিউবে পাবে না, বাংলাতে তো পাবেই না। তো এর পরের টার্গেট হচ্ছে আমাদের পরিমিতি। ঠিক আছে, স্ট্যাটিস্টিক ভিডিও আমি রেকর্ড করেছিলাম, কিন্তু তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছিলাম যে কিছু কারণবশত মোবাইল হ্যাং হয়ে যায় আর সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। তো কালকে থেকে তোমরা পরিমিতির ভিডিওটা পেয়ে যাবে, টোটাল 2টো পার্টে ভিডিও আসবে। ঠিক আছে, আর টোটাল যে পিডিএফ এই ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। ঠিক আছে, আর তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ফার্স্ট কোশ্চেন ভালো করে পড়বে। বলেছে একটি ট্রেন পি, যার গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা, সম্পূর্ণভাবে কিউ, যেটা হচ্ছে অপর একটা ট্রেন, এবং এই কিউ এর দৈর্ঘ্য বলেছে 170 মিটার, এবং একই দিকে সমান্তরাল ট্র্যাকে 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে, 1.5 মিনিটে অতিক্রম করে। ঠিক আছে, অনেক বড় কিন্তু একটা লেখা, এবং এর মধ্যে অনেক কিছু বলা আছে যে পি একটা ট্রেন যার গতিবেগ কত, 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনটা কিউ ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 170 মিটার। ঠিক আছে, পি ট্রেনের গতিবেগ 70 কিলোমিটার, কিউ ট্রেনের দৈর্ঘ্য কত, 170 মিটার। দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, এবং কিউ ট্রেনের গতিবেগ 56 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, আর টোটাল একে অপরকে অতিক্রম করতে সময় লাগছে 1.5 মিনিট। ঠিক আছে, বলেছে এবার আর ট্রেন যার দৈর্ঘ্য, দেখো আরেকটা ট্রেন আছে যার নাম হচ্ছে আর, এর দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার। এবার আর ট্রেনটা বিপরীত দিক থেকে 74 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। বলেছে এই ট্রেনটার পি ট্রেনকে কত সেকেন্ডে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। দেখো, এই অঙ্কটা পার্টে করবে। ঠিক আছে, অনেক বড়, অনেক কিছু লেখা আছে, কিন্তু সোজা, একদমই সোজা। বলেছে পি ট্রেন যার গতিবেগ 70 কিলোমিটার, সম্পূর্ণভাবে কিউ ট্রেনকে 170 মিটার দৈর্ঘ্য, একই দিকে সমান্তরাল ট্র্যাকে চলেছে। আগে দেখো, যখন দুটো ট্রেন একই দিকে যায় তখন গতিবেগ কী হয়ে যায়, তখন গতিবেগ আমার কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যায়, আপেক্ষিক গতি কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1.5 মিনিটে গেছে কতটা, নিজের দূরত্ব যাবে, তার সাথে সাথে কিউ যে ট্রেনটা আছে তার দূরত্বও যাবে। কারণ দেখো এখানে দৈর্ঘ্য কতটা, যখন একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করে তখন তার মানে কি, তারা নিজেদের যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করে। তাহলে এখানে দেখো সময় সমান সমান কী হয়ে যায়, দেখো দূরত্ব সমান সমান আমরা কী বলি, গতিবেগ ইন্টু সময় বলি। এখানে দেখো সময় আমাদের দিয়ে দিয়েছে, আমাদের কী চেয়েছে এখান থেকে, আমাদের চেয়েছে যে তোমার দূরত্ব, অ্যাকচুয়ালি এখানে লেন্থ বের করতে হবে আগে, পি ট্রেনের লেন্থ কতটা। ঠিক আছে, তাহলে আমরা বের করবো সেটা, যে দেখো দূরত্ব কী হয়ে যাবে, পি ট্রেনের যে দৈর্ঘ্য তার সাথে সাথে কিউ ট্রেনের দৈর্ঘ্য। তাহলে L1 মনে করো পি ট্রেনের দৈর্ঘ্য, আর কিউ ট্রেনের দৈর্ঘ্য কত, L2। তাহলে L1 প্লাস L2, এটা হচ্ছে আমার টোটাল দৈর্ঘ্য। ঠিক আছে, এটা কিন্তু মিটারে, সমান সমান গতিবেগ কত আমার, দেখো যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে, আপেক্ষিক গতি কত হয়ে যাবে আমার, 70 মাইনাস 56 সমান সমান 14। ঠিক আছে, 14 কিমি পার আওয়ার, এটা হচ্ছে আপেক্ষিক গতি। তাহলে গতিবেগ কত হয়ে যাবে আমার, 14 কিলোমিটার। আচ্ছা, গতিবেগ আর সময় কতটা লাগছে আমার, 1.5 মিনিট, 1.5। আচ্ছা, মিনিটটাকে না সেকেন্ডে করে নাও। ঠিক আছে, 90 সেকেন্ড। আর 14 কী ছিল আমাদের, কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসবো, কারণ দেখো দৈর্ঘ্য আমাদের মিটারে দেওয়া রয়েছে, সময় আমাদের আমরা সেকেন্ডে নিয়ে নিয়েছি, 1.5 মিনিট মানে 90 সেকেন্ড। তাহলে এটাকেও তুমি 5/18 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে L1 প্লাস L2 সমান সমান হয়ে যাবে 5/18 90। ঠিক আছে, 5/18 90, আর 5×4 70, 7×5 350, টোটাল 350 মিটার। এখানে দেখো যে কিউ ট্রেন তার দৈর্ঘ্য বলা আছে 170 মিটার, তাহলে L2 কি আমার 170, অর্থাৎ L1 প্লাস 170 ইজ ইকুয়াল টু তোমার 350। এখান থেকে L1 বা যেটা আমার পি ট্রেনের দৈর্ঘ্য সেটা কত হয়ে যাবে, এখান থেকে এটা বিয়োগ দিয়ে দাও, অর্থাৎ 180 মিটার। বোঝা গেল,
এটা হচ্ছে পি ট্রেনের দৈর্ঘ্য। এটুকু ক্লিয়ার? পি ট্রেনের দৈর্ঘ্য পেলাম কত আমি? 180 মিটার। ব্যাস। এবার আসুন নেক্সট পার্টে। বলেছে আর একটা ট্রেন আর, যার দৈর্ঘ্য 220 মিটার, বিপরীত দিক থেকে 74 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলেছে। এবার এ আসছে বিপরীত দিক থেকে, ঠিক আছে, একে অপরের মুখোমুখি। তাহলে সেক্ষেত্রে আমার আপেক্ষিক গতি কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমার আর লিখলাম না আপেক্ষিক গতি, গতিবেগ কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ আগে ছিল পি ট্রেনের 70, তাহলে 70 প্লাস 74, 144 কিলোমিটার প্রতি ঘন্টা। গতিবেগ কত? 144 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো বলেছে যে পি ট্রেন তাকে কত সেকেন্ডে সম্পূর্ণভাবে অতিক্রম করবে, সময় বের করতে বলেছে। তাহলে দেখো সময় মানে কি জানি আমরা? দূরত্ব যদি গতিবেগ ইন্টু সময় হয়, তাহলে সময় মানে কী হয়ে যাবে? গতিবেগে পাশে আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে সময় সমান সমান আমরা লিখতে পারি যে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে আমার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এদের যে দৈর্ঘ্য সেটাই, কারণ এরা একে অপরকেই অতিক্রম করবে। তাহলে 220 প্লাস 180 বাই গতিবেগ কত? 144 ইন্টু 144 কিলোমিটারে আছে, আর এগুলো সব মিটারে দেওয়া আছে। তাহলে আমাকে কী করতে হবে? এটাকেও মিটারে কনভার্ট করব, অর্থাৎ 5/18 গুণ দিয়ে দেবো। 8 18 144, 4 5 20 আছে। এইটা কত হয়ে যাবে? যোগ করলে হয়ে যাবে হচ্ছে আমার 400। তাহলে 400 বাই নিচে হয়ে যাবে 5 8 40, অর্থাৎ 10 সেকেন্ড। ওকে, গতিবেগ কত, মানে কত সময় লাগবে একে অপরকে অতিক্রম করতে পি ট্রেনের, সেটা হচ্ছে 10 সেকেন্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। বোঝা গেছে? 2 দাগ। দেখো বলেছে সুজাতার বর্তমান বয়সের 3 গুণ ভনিতার বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি। সুজাতার বয়স ধরে নাও এস, আর ভনিতার বয়স ধরে নাও ভি। সুজাতার বয়সের 3 গুণ অর্থাৎ 3s প্লাস, আচ্ছা প্লাস দেবো না, আগে কী বলে সেখান থেকে আগে পড়ে নাও। ভনিতার বয়সের দ্বিগুণ অর্থাৎ 2v। এই 3sটা আর এই যে 2v, এদের মধ্যে পার্থক্য কত বছর বলেছে আমার? 5 বছর। ওকে, আর এক লাইনে আবার বলেছে কি 3 বছর পরে। দেখো এর বয়স আমি এস ধরেছি আর এর বয়স ভি ধরেছি, তাহলে 3 বছর পরে সুজাতার বয়স কত হয়ে যাবে? এস প্লাস 3 ইয়ার্স, আর ভনিতার বয়স ভি প্লাস 3 ইয়ার্স, এটাই তো হয়ে যাবে এদের বয়স। বলেছে এবার ভনিতার বয়সের 3 গুণ সুজাতার বয়সের 4 গুণের চেয়ে 4 বছর কম। অর্থাৎ সুজাতার বয়সের যেটা আমার 4 গুণ হবে, তার থেকে ভনিতার যে বয়সটা তার 3 গুণ, এদের পার্থক্য কত বলেছে আমার? 4 বছর। মানে কি দেখো বলেছে ভনিতার বয়সের 3 গুণ, ভনিতার বয়সের এই যে এটা 3 গুণ, 3 বছর পরে বলেছে, তাই 3 বছর পরে করে আমি যোগ করেছি। ভনিতার বয়সের 3 গুণ সুজাতার বয়সের 4 গুণের চেয়ে 4 বছর কম, তার মানে এদের যে পার্থক্য সেটা কত আমার? 4 বছর। তাহলে এখান থেকে যদি করে দিই আমি 4s প্লাস 12 মাইনাস 3v মাইনাস 9 সমান সমান 4। দেখো 12 থেকে 9 চলে গেলে 3 পরে থাকে প্লাস 3, আর ওপাশে গেলে প্লাস 3 মাইনাস 3 হয়ে যাবে, অর্থাৎ 4s মাইনাস 3v সমান সমান কত হয়ে যাবে আমার? 1। বোঝা গেল? দেখো দুটো সমীকরণ আমি পেয়ে গেছি। তাহলে এখানে বসিয়ে দাও 4s মাইনাস 3v সমান সমান 1। এবার কী করবে? যে কোনো একটা কেটে দাও, উপরেরটাকে তুমি 4 দিয়ে গুণ করে দাও আর নিচেরটাকে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হয়ে যাবে 4 3 অর্থাৎ 12s মাইনাস 8v সমান সমান 20, আর এদিকে 12s মাইনাস 3 3 9v সমান সমান কত হয়ে যাবে? 3 অক্ষে 3। মাইনাস করে দাও, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা কেটে গেল। তাহলে দেখো 8টা ভির থেকে 9টা ভি অর্থাৎ একটা ভি সমান সমান হয়ে যাবে 17। তাহলে ভনিতার বয়স কত হয়ে যাচ্ছে? 17 বছর। এবার ভনিতার বয়স এক জায়গায় বসিয়ে দাও। মনে করো আমি ভনিতার বয়স এটাতে বসাবো 3s মাইনাস 2v, ঠিক আছে, 3s মাইনাস 2v সমান সমান কত ছিল? 5 বছর ছিল বয়সের পার্থক্য। তাহলে এখানে বসিয়ে দাও 3s সমান সমান কত হবে? দেখো 17 দুগুণে 34 মাইনাস 34, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ 39। তাহলে এস সমান সমান কত হয়ে গেল? 13। ভি সমান সমান 17, এস সমান সমান 13। আমার কাছে জানতে চেয়েছে যে ভনিতার বয়স সুজাতার বয়স হচ্ছে কে বছর বেশি। ভনিতার বয়স সুজাতার বয়স হচ্ছে কে বছর, মানে কি কে বছর বেশি, সেটার মান কত দেওয়া আছে? 4। বলেছে কে এর মান কত? কে এর মান কত হয়েছে? 4 বছর হয়ে যাচ্ছে, কারণ ও 4 বছর বেশি। সঠিক অ্যান্সার অপশান বি। দুটো সাকসেসিভ ডিসকাউন্ট। আচ্ছা, একক ছাড়ে দেখো দুরকমভাবে করা যায়। একটা হচ্ছে সাকসেসিভ, যে তোমার ফর্মুলা আছে -40 -60,
প্লাস মাইনাসে কী হয়ে যাবে, সরি মাইনাসে মাইনাসে প্লাস, 40 গুণ 60/100, 0 0 0 0 কেটে দাও, -40 আর -60 হয়ে যায় তোমার -100 প্লাস 24 অর্থাৎ -76। তাহলে মাইনাস যেহেতু আসছে তার মানে কি আমার ছাড় হচ্ছে, তাহলে একক ছাড়ের কত শতাংশের সমান এটা, 76% সমান। বোঝা গেল? এটা গেল একটা নিয়ম। আর তুমি আরেকভাবে করতে পারো যে 40%, 40%কে আমরা লিখতে পারি কত, 2/5। আবার এদিকে গেছে 60%, এটাকে আমরা লিখতে পারি 3/5। তাহলে 5-এর থেকে 2 টাকা ছাড় মানে কত, আমার 3 টাকা পড়ে থাকবে। আবার 5-এর থেকে 3 টাকা ছাড় মানে আমার 2 টাকা পড়ে থাকবে। 5 5 কত, 25, 3 দোকানে কত, 6। দেখো 25-এর থেকে 6 হয়ে যাচ্ছে, আমি এখানে ছাড় দিচ্ছি কত টাকা, 19 টাকা। কত টাকার উপরে, 25 টাকার উপরে 19 টাকা ছাড় দিচ্ছি। পার্সেন্ট বের করতে গেলে 100 দিয়ে গুণ করো, 4 25 100, 4 19 76। বোঝা গেল? তাহলে কত পার্সেন্টের সমান হবে, 76%-এর সমান। 4 দাগের কোশ্চেন। এর মতো সোজা কোশ্চেন আর মানে ত্রিকোণমিতিতে হয় না। দেখো সেক থিটা, সেক থিটার মান আমরা কী জানি, সেক মানে কি, দেখো সাইন মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে কসের উল্টোই তো সেক, তার মানে সেক মানে আমি কি বলতে পারি যে অতিভুজ বাই ভূমি বলতে পারি, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। তাহলে একটা আঁকো ছবি। এখানে দেখো সেক মানে অতিভুজ বাই ভূমি, আর অতিভুজের মানই আমার দেওয়া আছে কত, 5/3। অতিভুজ কত আমার 5, ভূমি কত 3। তাহলে যে ট্রিপলেটগুলো হয় তোমার সমকোণী ত্রিভুজের যে ট্রিপলেটগুলো হয় সেটার মধ্যে একটা তো আছে যে 3 4 5, 3 4 5, এগুলো যদি মনে থাকে তাহলে একদম নিমেষের মধ্যে অঙ্ক করে ফেলতে পারবে। 3 4 5, তাহলে এবার বসিয়ে দাও। দেখো 3, আচ্ছা সবগুলো লিখে দিই। ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি। যারা ত্রিকোণমিতির ভিডিও এখনও দেখোনি এনটিপিসির, আমি কমপ্লিট করিয়েছি এনটিপিসির টোটাল যে কোশ্চেন এসেছিলো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের টোটাল ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে গেছে। তো যারা এখনও দেখোনি তোমরা দেখে নিও, এসব অঙ্ক আশা করি তোমাদের বাঁধবে না, এইসব অঙ্ক একদম ইজিলি তোমরা করতে পারবে। ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, কস মানে ভূমি বাই অতিভুজ, আর কি আছে, আর আছে সাইন, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর আছে সেক। দেখো সেক মানে তো দেওয়াই আছে না, সেক মানে কি আমাদের অতিভুজ বাই কসের ঠিক উল্টো, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। এটুকু লিখে ফেলেছো, এবার বসিয়ে দাও। কি আছে 3, 3 গুণ ট্যান মানে কি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কত 4/3, তাহলে এটা কত হয়ে যাবে 4/3 মাইনাস 5 আছে, কস বলেছে, কস ভূমি বাই অতিভুজ, ভূমি মানে 3, অতিভুজ মানে 5 অর্থাৎ 3/5 বাই 5, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত আমাদের 4, অতিভুজ কত 5 অর্থাৎ 4/5 মাইনাস, আর তারপরে আছে 3 ইন্টু সেক, দেখো দেওয়াই আছে 5/3, 3 3 এগুলো সব কাটে, দেখো সবগুলো কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার পড়ে আছে, উপরে কত পড়ে আছে আমার, 4-এর থেকে 3 গেলে 1, নিচে পড়ে আছে তোমার 4-এর থেকে 3 গেলে এখানেও তো 1। আচ্ছা 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 হবে না, একই হবে, দেখো সব তো কেটে গেলাম। তাহলে 4-এর থেকে 4 আছে আর -5 আছে, তাহলে এর নিচে কী পড়ে থাকবে আর -1, অর্থাৎ আলটিমেটলি আমাদের অ্যান্সার হয়ে যাবে -1। অপশান সি হবে রাইট অ্যান্সার। দেখো বলেছে একটি কোম্পানির 6 জন কর্মীর মাসিক বেতন হলো এত 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 টাকা, তাদের বেতনের মধ্যমান কত। দেখো মধ্যমান মানে তোমাকে এখানে বের করতে বলেছে মিডিয়ান, ঠিক আছে, মধ্যমান মানে কি বের করতে বলেছে তোমাকে এখানে, মিডিয়ান বের করতে বলেছে। দেখো মিডিয়ান আমরা কীভাবে বের করি, যদি আমাদের নর্মাল এরকম সিম্পল ডাটা দেওয়া থাকে তখন আমরা মিডিয়ান কীভাবে বের করি, প্রথমে আগে ছোটো থেকে বড় সাজাই, আমরা ছোটো থেকে বড় সাজাবো। এবার ছোটো থেকে বড় সাজানোর পরে একদম মিডিলে যে আছে তাকে আমরা কি বলি, মধ্যমান বা মিডিয়ান। এবার দেখো যদি এখানে অড নাম্বার থাকে বা তোমাদের বিজোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে আমাকে কী করতে হয়, একদম মিডিলে একটা সংখ্যা তুমি পেয়ে যাবে, ঠিক আছে, একদম মিডিলে একটা সংখ্যা তুমি পেয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের মিডিয়ান। আর যদি ইভেন নাম্বার থাকে সেক্ষেত্রে মিডিলে আর একটা সংখ্যা থাকে না, দুটো সংখ্যা থাকে। যেমন মনে করো 5টা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, 1 2 3 4 5টা সংখ্যা দেওয়া আছে, এর মিডিলে কত নম্বর সংখ্যা যাবে, দেখো দুদিক থেকে দুটো করে বাদ দিয়ে দাও, মাঝখানে কে পড়ে আছে আমার, একটা সংখ্যা পড়ে আছে। তাহলে এক্ষেত্রে ওই যে যতগুলো সংখ্যা থাকবে অর্থাৎ n + 1/2, এইটা হয়ে যাবে হচ্ছে আমার তোমার মিডিয়ান, হচ্ছে তোমার অড নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। মানে মনে করো আমার এখানে 5টা সংখ্যা আছে, 5 + 1/2 = 6/2 = কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। দেখো 3 নম্বর সংখ্যাটাই তো আমাদের মিডিয়ান হয়ে যাবে যদি আমরা ছোটো থেকে বড় সাজাই, বোঝা গেল।
আর যদি আমাদের ইভেন নাম্বার থাকে বা জোড় সংখ্যা থাকে, যেখানে যেরকম এটাতে আছে, সেক্ষেত্রে আমাদের মিডিলে দুটো সংখ্যা আসে, সেই দুটো সংখ্যার গড় আমাদের বের করতে হবে, তবেই আমরা মিডিয়ান পাবো। দেখো এখানে কিন্তু ছোটো থেকে বড় আমার সাজানোই আছে, তাহলে আর দরকার নেই। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা টোটাল সংখ্যা আছে। কতগুলো সংখ্যা আছে? টোটাল 6টা সংখ্যা আছে। তাহলে এখান থেকে আমার মিডিলে কটা সংখ্যা থাকবে? 1টা 2টো, দুদিক থেকে বাদ দাও, দুদিক থেকে দুটো বাদ দিলাম, দেখো মাঝখানে আমার দুটো সংখ্যা থেকে যাচ্ছে। তাহলে আমি বলতে পারবো না পার্টিকুলার যে এইটা আমার মিডিয়ান। তাহলে তখন কি করতে হয়? এদের দুজনের গড় বের করতে হবে, অর্থাৎ 8000 প্লাস 8500 বাই 2, এই দুটো যোগ করলে তোমার হয়ে যাবে 16,500, আর ভাগ করলে হয়ে যাবে 8,250। বোঝা গেল? কত হয়ে যাবে? 8,250। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 দেখ, বলছে পুত্রের বয়সের দ্বিগুণ পিতার বয়সে যোগ করলে যোগফল হয় 34 বছর, আর পিতার বয়সের 1.5 গুণ পুত্রের বয়সে যোগ করলে যোগফল হয়ে যাবে 45 বছর। পিতার বয়স কত? পুত্রা মনে করো তুমি এক্স, আর পিতা মনে করো ওয়াই। তাহলে বলেছি কি পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ 2x প্লাস ওয়াই সমান সমান কত বলেছে? 34 বছর। আবার আরেকবার বলে দিয়েছে যে পিতার বয়সের 1.5 গুণ পুত্রের বয়সে যোগ করলে যোগফল হয়ে যাবে আমার 45 বছর, অর্থাৎ x প্লাস 1.5y সমান সমান কত হয়ে যাবে? 45। পিতার বয়স বের করতে বলেছে, তাহলে যে কোনো একটা তুমি সমান করে নাও। এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, দেখো তাহলে এটা হয়ে যাবে কত? 2x প্লাস 3y সমান সমান 90 বছর। তাহলে দেখো সমান হয়ে গেল 2x প্লাস 3y সমান সমান 90 বছর। এবার এটা বিয়োগ করো, বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন, এটা কেটে গেল। তাহলে দেখো একটা প্লাস ওয়াই আর 3টে মাইনাস ওয়াই, সেক্ষেত্রে আমার কী হয়ে যাবে? একটা প্লাস ওয়াই, এখানে পড়ে থাকবে আমার মাইনাস 2টো ওয়াই সমান সমান, আচ্ছা -90, আর এদিকে 34 আছে, এখানে পড়ে থাকবে আমার 56, 80 আর 4 10 90, 56 -56, ঠিক আছে। এবার দেখো তাহলে ওয়াই সমান সমান কত হয়ে যাবে? আমার 28 হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে দাও, আর 2 ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ওয়াইয়ের মান কত? 28। ওয়াই আমি কি ধরেছিলাম? পিতা, তাহলে পিতার আমার বয়স কত হয়ে যাবে? 28 বছর। 7 দাগের কোশ্চেন বলেছে তৃতীয় সমানুপাতিক। দেখো তৃতীয় সমানুপাতিক কাকে বলে? A:B B:C। এই যে সি যেটা এসছে তোমার, এটাকে বলা হয় থার্ড প্রপোর্শনাল, ঠিক আছে, থার্ড প্রপোর্শনাল। এটা কী করে বের করতে হয়? দেখো A:B হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি বলেছিলাম যে, আচ্ছা যা বলেছিলাম অনেক দিন আগে বলেছিলাম, নতুন করে আবার তোমরা প্র্যাকটিস করে নাও। এখান থেকে আমি লিখতে পারি A/B সমান সমান B/C। এখান থেকে আমি লিখতে পারি B² সমান সমান AC। দেখো B² সমান সমান কী হয়ে যাচ্ছে? AC হয়ে যাচ্ছে। B² সমান সমান কী হয়ে যাচ্ছে? AC হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমার থার্ড প্রপোর্শনাল মানে সি এর মান বের করতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমি সি রেখে দিই, এ পাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ B²/A। সি এর মান কী হয়ে যাবে? আমার B²/A। তাহলে তাই লিখে দাও। তাহলে এটা কি? এটা আমাদের টোটালটা এ, আর এটা আমাদের টোটালটা কি? বি। তাহলে B² মানে A প্লাস বি, তার হোল স্কোয়ার আছে না, এর আবার হোল স্কোয়ার পুরোটা। দেখো বি তো আমাদের এ স্কোয়ার ধরেই তো এর পুরোটা বি, এবার যেহেতু বি স্কোয়ার হবে তার মানে এটার পুরোটার আবার স্কোয়ার হবে, বাই নিচে হয়ে যাবে কত? A প্লাস বি সমান সমান সি হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা হয়ে যাবে A প্লাস বি, তার পাওয়ার কত? 4, আর নিচে কি আছে আমার? A প্লাস বি সমান সমান সি। তাহলে সি এর মান হয়ে যাচ্ছে A প্লাস বি তার হোল কিউব, ঠিক আছে। সি এর মান কী হয়ে যাবে? A প্লাস বি তার হোল কিউব। আরে বুঝলে না, তোমাদেরকে বলেছিলাম আমি, বেস যদি সমান থাকে, এক্সের পাওয়ার মনে করো 3 বাই এক্সের পাওয়ার মনে করো 1 আছে, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে? আমার পাওয়ারে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এক্সের পাওয়ার 3 - 2, 3 - 1, তাহলে এক্সের পাওয়ার কত হয়ে যাবে? আমার 2। এখানেও তো তাই, এক্স এই পুরোটার সংখ্যার পাওয়ার কত আছে? আমার 4। বেস দেখো সেম, A প্লাস বি, আর এটার মাথায় কিছু নেই মানে কি? আমার পাওয়ার 1 আছে, 1 আমি ধরতে পারি। তাহলে 4-এর থেকে তো 1 বাদই যাবে, তাহলে কত হয়ে যাবে? A প্লাস বি তার কিউব। এটাও যদি না বুঝে থাকো তাহলে আলটিমেটলি সেই বাচ্চাদের নিয়ম, A প্লাস বি দেখো 4 বার গুণ করা আছে, A প্লাস বি A প্লাস বি A প্লাস বি A প্লাস বি, আর নিচে আমার একটা A প্লাস বি আছে, কাটো একটা, দেখো কটা পড়ে আছে? A প্লাস বি কতগুলো আছে? 1 2 3টে, তার কিউব করে দাও, হয়ে গেল। 8 দাগের অঙ্ক, একটা সংখ্যা তার অর্ধেক x/2, তার আবার 1 ভাগের 3 ভাগের 1 ভাগ x × 1/3,
এবং 27 এর যোগ করলে পাওয়া যায় আমার 71। তাহলে এখানে হয়ে যাবে, আচ্ছা এগুলো সব যোগফল, গুণ কেন দিয়েছি আমি এখানে, এগুলো সব যোগ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে আমার এক্স প্লাস এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি সমান সমান 27 ওপাশে গেলে কী হবে আমার মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে হয়ে যাবে 4, 4 হাতে 1 4 44। তাহলে লসাগু হয়ে যাবে হচ্ছে আমার 6, 6x প্লাস 3x প্লাস 2x সমান সমান 44, 6 3 9 2 11, 11x সমান সমান হয়ে যাবে 44 ইন্টু 6, কোনাকুনি গুণ হয়, তাহলে এক্সের মান হয়ে যাবে 44 ইন্টু 6/11 অর্থাৎ 4 11 44 24। সঠিক অ্যান্সার হয়ে যাবে কত, অপশান বি। বলেছে 3600 টাকার ওপর 3 বছর 4 মাসের সাধারণ সুদ বা সরল সুদ সেটা হচ্ছে 840 টাকা, সুদের হার নির্ণয় করো। আমার টোটাল কত দেওয়া আছে, আসল 3600 টাকা ইন্টু সুদের হার কত জানি না আমরা, অর্থাৎ আর লিখে দাও, দেখো আর পার্সেন্টে থাকে তাহলে r/100 লিখে দাও, ইন্টু তাহলে বলেছে কত, এবার লিখতে হয় কি আমাদের সময় আমরা বছরে লিখি, দেওয়া আছে 3 বছর 4 মাস, আবার 4 মাস এক্সট্রা লেজুর জুড়ে দিয়েছে, তাহলে এটাকে আগে মাসে কনভার্ট করো। 3 বছর মানে 3 বারং 36 মাস আর 4 মাস অর্থাৎ টোটাল আমার 40 মাস। এটাকে বছরে কনভার্ট করে দাও 12 দিয়ে ভাগ দিয়ে, বোঝা গেল। এটার থেকে যেটা বেরোবে সেটা কি আমাদের সরল সুদ হয়, তো এটার মানে দেওয়া আছে আমার 840 টাকা। ওকে, এবার আশা করি তোমরা সলভ করতে পারবে। 0 0 কেটে দাও, 12 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল 3। আচ্ছা 3 দিয়ে কাটলে দেখো 0 আর 0 আমি কাটতে পারি, তাহলে 3 দিয়ে 84কে কাটলে হয়ে যাবে 28, আর 4 দিয়ে 28কে কাটলে হয়ে যাবে 7, অর্থাৎ আর এর মান কত হয়ে গেল আমার 7%। সরল সুদের সূত্র কি, PRT/100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 10 জায়গার কোশ্চেন দেখো, বলেছে 45 কেজি মূল্যের চিনি কত অনুপাতে 52 কেজি মানে 52 টাকা দামের চিনির সাথে মেশানো উচিত যাতে 55.20 প্রতি কেজি বিক্রি করলে 15% লাভ হয়। দেখো একটা চিনি আছে যার ক্রয় মূল্য হচ্ছে 45 টাকা করে, আর একটা চিনি আছে তার ক্রয় মূল্য হচ্ছে 52 টাকা করে। এই দুটো চিনিকে মেশাতে হবে যাতে প্রতি কেজি 55 টাকায় মানে এত টাকা করে বিক্রি করলে আমার 15% লাভ হবে। এইটার সাথে দেখো এটা তো মিশ্রণের অঙ্ক, ঠিক আছে, আমার কত দেওয়া আছে 45 টাকা করে একটা দেওয়া আছে, আর একটা কত দেওয়া আছে আমার 52 টাকা করে, ঠিক আছে, একটা 45 টাকা করে একটা 52 টাকা করে। এইখানে যে দামটা দেওয়া আছে সেটা দেখো 15% লাভ একসাথে জুড়ে দিয়েছে, এখানে আমার লাভ তো এর সাথে যোগ করে দিয়েছে যে এত টাকা বিক্রি করলে আমার 15% করে লাভ হবে, তাহলে এখানে আমি লাভ নিতে পারবো না। এইগুলো যেহেতু আমার ক্রয় মূল্য, তাহলে এগুলোও আমাকে ক্রয় মূল্যে বের করে নিতে হবে এটাকে, ঠিক আছে। তাহলে এটা 115%-এর মান দেওয়া আছে কত আমার 55.20, তাহলে আমার জানতে হবে 100%, এটাই আমার ক্রয় মূল্য হয়। তাহলে 55.20 ইন্টু 100/115, এটাকে যদি তুমি কাটাকাটি করো তাহলে 48 পাবে, ঠিক আছে, এটা কাটাকাটি করলে 48 পাবে, কিছু কাটাকাটি নিজেরাও করো। ওকে, তাহলে এবার এটাকে মিশ্রণ করতে বলেছে, তুমি মাঝখানে লিখে দেবে। ওকে, মাঝখানে লিখবে, এপাশে একটা 45 টাকা কেজি, এপাশে একটা 52 টাকা কেজি, আর দুটোকে মিক্স করতে বলেছে, তুমিও দুটো মিক্স করে মাঝখানে লিখবে। কিন্তু মনে রাখবে এগুলো যেহেতু ক্রয় মূল্যের দাম, এটাকেও ক্রয় মূল্যে বের করতে হবে। এগুলো যদি বিক্রয় মূল্য দেওয়া থাকতো তবে এটা বিক্রয় মূল্যই লিখতাম, বোঝা গেলো, সেম টু সেম রাখতে হবে। এবার কি করবে, এখান থেকে এটা বিয়োগ করবে, এখান থেকে এটা বিয়োগ করে এদিকে লিখবে। বিয়োগ মানে বড়টা থেকে ছোটোটা ডিফারেন্স করবে জাস্ট। এটা কত হয়ে যাবে আমার 4, আর এদিকে হয়ে যাবে আমার 3, তাহলে এই অনুপাতেই মেশাতে হবে 4:3 অনুপাতে, বোঝা গেল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 11 দেখো, বলেছে যদি এটা সমান সমান এটা সমান সমান এটা হয় তাহলে এর মান কত। ঠিক আছে, দেখো এটা একটা তোমার দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণ কী দেওয়া আছে, 3x² প্লাস px প্লাস কিউ, এটার মান দেওয়া আছে কত 0 প্লাস কিউ, এটার মান দেওয়া আছে 0। তাহলে এখান থেকে পি এবং কিউ এর মান কত হবে। ওকে, দেখো এর সমীকরণ যে দেওয়া থাকে তার আমাদের মূল কটা করে হয়, দুটো করে হয়, এখানে একটা দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে, তাহলে একবার এই মূলটা এখানে পুট করবে, আবার এই মূলটা এখানে পুট করবে, ঠিক আছে, দুবার করে পুট করতে হবে আমাদের। তাহলে প্রথমে -1 পুট করব, 3 - 1 তার হোল স্কোয়ার প্লাস পি ইন্টু -1 প্লাস কিউ সমান সমান কত হয়ে যাবে 0। দেখো -1-এর হোল স্কোয়ার কত হয়ে যাবে আমাদের একই হবে, তাহলে এটা হয়ে যাবে 3 প্লাস এটা কী হয়ে যাবে প্লাস মাইনাস কী হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এখানে হয়ে যাবে আমাদের -p প্লাস কিউ সমান সমান 0।
এখান থেকে আমি বলতে পারি মাইনাস পি প্লাস কিউ সমান সমান -3। এখান থেকে আমি মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ সমান সমান -3 কেটে দাও। তাহলে পি মাইনাস কিউ সমান সমান হয়ে গেল কত আমাদের 3। একটু ক্লিয়ার? নেক্সট আরেকবার আমি পুট করব এখানে। এখানে যদি আমি আরেকবার পুট করব কি এক্সের মান -2, তাহলে 3 - 2 তার হোল স্কোয়ার প্লাস পি ইন্টু -2 প্লাস কিউ সমান সমান 0। তাহলে দেখো -2 এর হোল স্কোয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে, 3 এ 4 12, আর এটা হয়ে যাবে দেখো -2p কত হয়ে যাবে এটা -2p। তাহলে এখান থেকে দেখো প্লাস মাইনাসে -2p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে -2p প্লাস কিউ সমান সমান 12 পাশে গেলে -12, মাইনাস কমন নাও 2p মাইনাস কিউ সমান সমান -12, যাদের মাইনাস কমন নেওয়া যারা বোঝনি দেখো -2p আছে, আর এখানে কি আছে আমার প্লাস কিউ সমান সমান কি আছে -12। এই মাইনাসটাকে না আমরা রাখবো না, এই -12কে কাটতে হবে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে দেখো মাইনাস এখানে 2p আছে, তাহলে 2pর আগে কিছু নেই মানে কি প্লাস আছে, প্লাস মাইনাসে কী হয়ে গেল মাইনাস আগেরটা ফিরে এসছে। আবার পি এর যে আমি সাইনটা চেঞ্জ করে লিখেছি দেখো মাইনাস মাইনাস গুণ করলে কী হয়ে যায় প্লাস, তাহলে আমি আগেরটাই লিখে দিয়েছি। এখান থেকে তুমি এবার কেটে দিতে পারো, তাহলে আমার আলটিমেটলি পড়ে থাকলো 2p - 4 সমান সমান 12। বোঝা গেল? এবার এটার থেকে এটা তুমি কি করবে বিয়োগ করে দাও, ঠিক আছে? আমার মান জানতে চাইছে 3p আমার কি করে আসবে 2pর সাথে যদি 1 সেকেন্ড 2pর সাথে যদি আমি এই পিটা যোগ করি তবেই তো আমার 3p আসবে। তাহলে এটার সাথে এটা যোগ করো, ঠিক আছে? 2p মাইনাস কিউ প্লাস পি মাইনাস কিউ, এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে এই দুটোকেও যোগ করব 12 প্লাস 3। এখান থেকে দেখো 2p আর p হয়ে গেল কত 3p। 1 সেকেন্ড 3p আর মাইনাস কিউ -2q সমান সমান 15। দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সারে জানতে চেয়েছে যে -3p - 3p - 2q 3p - 2q সমান সমান 15 অ্যান্সার কত হয়ে যাবে অপশান বি। 12 দাগের কোশ্চেন। এটা একটা খুব ট্রিকের কোশ্চেন, ঠিক আছে? ম্যাক্সিমাম ছেলেপেলে এই অঙ্ক ভুল করে চলে আসে অথবা হাতই দেয় না এই অঙ্কে, কিন্তু এই অঙ্কে কিছুই নেই। 3টি সংখ্যা XYZ যা পরস্পরের মৌলিক। অঙ্কের মেইন যেটা সেটা এখানে লুকিয়ে আছে যে পরস্পর মৌলিক। একটা জিনিস মনে রাখবে, মৌলিক এবং পরস্পর মৌলিকের মধ্যে পার্থক্য। মৌলিক সংখ্যা বলি আমরা 3, 5, 7, 11, 13, তোমার 17, 19, 23 এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আর পরস্পর মৌলিক মানে 3 এবং 4 এরা পরস্পর মৌলিক, 4 এবং 7 এরা পরস্পর মৌলিক। আচ্ছা, পরস্পর মৌলিকের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। পরস্পর মৌলিক মানে হচ্ছে যে সংখ্যা জোড়ায় থাকুক না কেন তাদের গসাগু আমার 1 হওয়া দরকার, ওকে? যদি মৌলিক সংখ্যা দেখো মনে করো 3 আর 5, এরা পরস্পর হোক আর যাই হোক এদের গসাগু তো আমার একই, 1 ছাড়া আর এমন কোনো সংখ্যা নেই এদের ভাগ করা যায়। বোঝা গেল? এদের ক্ষেত্রেও দেখো 3 আর 4 এদের গসাগু কত 1, এদের গসাগু কত 1। তো এবার দেখো 1 ছাড়া এমন কোনো সংখ্যা নেই যেটাতে তুমি এদের দুজনকে ভাগ করতে পারবে, একমাত্র 1 দিয়েই ভাগ করা যায়। কিন্তু এই যে 4কে তুমি দেখতে পাচ্ছ এই কিন্তু একটা বিজোড় সংখ্যা নয়, এই জোড় সংখ্যা তার সাথে এটা যৌগিক সংখ্যা, মৌলিক নয়। কিন্তু 3 মৌলিক হতে পারে কিন্তু 4 তো যৌগিক সংখ্যা। সেই ক্ষেত্রে অনেকের কনফিউশন হয় 4 তো যৌগিক সংখ্যা তার মানে একে পরস্পর মৌলিক আমি ধরতে পারি না। অ্যাকচুয়ালি পরস্পর মৌলিকের কনসেপ্টটা সেটা নয়। পরস্পর মৌলিকের কনসেপ্ট হচ্ছে তুমি 21 নিয়ে নিলে আর তুমি মনে করো 25 নিয়ে নাও, 21 আর 25 এদের আলাদা আলাদা করে দেখো 3 এবং 7 দিয়ে কাটা যায় 21কে, 25কে আবার 5 দিয়ে কাটা যায়, 1 এবং 5 দিয়ে কাটা যায়, 25 দিয়ে কাটা যায়। কিন্তু দেখো এদের মধ্যে একমাত্র একই এমন একটা সংখ্যা যেটাকে তুমি এই দুটো দিয়ে ভাগ করতে পারো, অর্থাৎ এদের গসাগু 1 হয়ে যাবে। তাহলে যে সংখ্যার গসাগু, যে সংখ্যা জোড়ার গসাগু আমার 1 হয় তাদেরকে আমি পরস্পর মৌলিক বলতে পারি। বোঝা গেল? যে সংখ্যা জোড়ার গসাগু আমার 1 হয়ে যাবে তাদেরকে আমি কি বলতে পারি পরস্পর মৌলিক বলা যাবে। তাহলে এবার বোঝা গেছে সে সংখ্যা তোমার যৌগিক হোক আর মৌলিক যাই হোক না কেন গসাগু আমার 1 হতে হবে। তাহলে এখানে বলেছে 3টি সংখ্যা যা পরস্পরের মৌলিক। প্রথম দুটি সংখ্যা x আছে, y আছে আর z আছে। তাহলে x আর y গুণ করলে আমার বলেছে হবে 143। তুমি খুব ভালো করেই জানো যে 11 আর 13 যদি আমি গুণ করি 143 হয়,
আবার বলেছে শেষ দুটি সংখ্যার গুণফল 195। দেখো শেষ দুটি সংখ্যার গুণফল বলেছে 195, তার মানে তুমি 13 আর 15 গুণ করে দেখো 195 হবে। দেখো প্রথম দুটি সংখ্যা মানে 11 আর 13 যদি আমি ধরি, তাহলে আমার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা তো কমন, সেটা কত 13, সেটা কত 13 হয়ে যাচ্ছে। তুমি যদি এই লাইনটা যদি নাও পারো যে 13 আর 15 গুণ করলে আমার 195 হয়, দরকার নেই। তিনটে সংখ্যা বলেছে 11, দুটো সংখ্যা আমি পেয়ে গেছি 11 আর 13, এবার তৃতীয় সংখ্যা কত পাবো, সেটা 15 না হয়তো অন্যটাও হতে পারে, 15-র জায়গায় আমার 17 হতে পারে, কারণ দেখো 13 এবং 17-র গসাগু কত, 1, পরস্পর মৌলিক। কিন্তু 17-র সাথে গুণ করলে 13 গুণ করলে কি আমার 195 হয়? হয় না। তুমি 195কে 13 দিয়ে ভাগ করবে, সেকেন্ড সংখ্যা দিয়ে ভাগ করো, দেখো 15 পেয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যে তৃতীয় সংখ্যা কত আমার 15। বলেছে তিনটি সংখ্যার যোগফল কত, 5 আর 3 8 আর 1 9 আর 3 39, তিনটে সংখ্যার যোগফল কত আমার, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার 39। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 সেমি স্কোয়ার, এর পরিধি একটি নিয়মিত ষড়ভুজ পরিধির সমান, ষড়ভুজটির ক্ষেত্রফল কত সেমি? আচ্ছা, একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল 900 সেমি, মানে এ স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে আমার 900, তাহলে এখান থেকে আমি বর্গক্ষেত্রের বাহু বের করতে পারি কত, 30 সেমি। বর্গক্ষেত্রের বাহু কত, 30 সেমি। এর পরিধি একটা নিয়ত ষড়ভুজের পরিধির সমান। আগে একটা ষড়ভুজ এঁকি। আচ্ছা, এখানে একটা ষড়ভুজ তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এর পরিধি কী হয়েছে, পরিধি কী হয়েছে এর 4a, বলেছে এর পরিধি একটি নিয়মিত ষড়ভুজের পরিধির সমান। একটা বর্গক্ষেত্র, এর একটা বাহু যদি এ হয়, চারটে বাহু কি সমান হয়ে যায়, তাহলে পরিধি কী হয়ে যাবে 4a অর্থাৎ 120, এর পরিধি কী হয়ে যাবে 120। এবার দেখো এইটা একটা তুমি ষড়ভুজ মানে সমান 6টা বাহু থাকবে, এর সমান 6টা বাহু, এর এই বাহুটা যদি এ হয়, প্রত্যেকটা বাহু কী হয়ে যাবে আমার এ করে হয়ে যাবে, আর এদের দুজনের পরিধি আমার সেম বলেছে, তাহলে এর পরিধি কী হয়ে গেল আমার 6a, 6-এর মান কত আমার 120, তাহলে এখান থেকে আমি পাচ্ছি এ সমান সমান কত আমার 20 সেমি করে, এ সমান সমান কত আমার 20 সেমি করে। এবার বলেছে এর ক্ষেত্রফল। দেখো ষড়ভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব, খুব সোজা, প্রত্যেকটা কর্ণকে যদি আমি যোগ করি, আগে দেখো এই যে আমি তিনটে কর্ণকে যোগ করে দিলাম এখানে, এই যে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, এই যে এই ত্রিভুজটা, হায় ভগবান, মানে ছবি আঁকবো আর ছবি ডিলিট হবে না, এটা কোনোদিনও সম্ভব না। আমি ছবি আঁকলে ছবি ডিলিট হবেই, যাকে বলে ধ্রুব সত্য। এই যে তুমি ত্রিভুজটা দেখতে পাচ্ছ হাইলাইট করা, এই যে ত্রিভুজটা, এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, ঠিক আছে, এর প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার মানে 20 ইন্টু 20। এরকম কতগুলো ত্রিভুজ আছে, 1 2 3 4 5 6টা, দেখো 6টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, তাহলে টোটাল ষড়ভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, এটা 6 ইন্টু 6 দিয়ে গুণ করে দাও, 5 হয়ে গেল, 5 ছক 30 দুগুণে 600, 600√3, সঠিক অ্যান্সার কত হয়ে যাবে 600√3, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, ষড়ভুজের ক্ষেত্রফল মুখস্থ করার বিষয় না, ষড়ভুজের ভিতরে যে ত্রিভুজ তৈরি হয় সেগুলো সব এক একটা তোমার সমবাহু ত্রিভুজ, তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে বাকিগুলো গুণ করে দাও। 14 দাগের কোশ্চেন, একটি আয়তক্ষেত্র, যারা জ্যামিতির ভিডিওটা এখনও দেখোনি এনটিপিসি, তারা দেখে নিও, তাদের কাছে এই অঙ্কটা একদম জল ভাতের মতো লাগবে। ওখানে আমি প্রায় 3-4টে এই সেম অঙ্ক করিয়েছি। আয়তক্ষেত্রের মধ্যে পি একটা বিন্দু মনে করো, এটা একটা বিন্দু দেওয়া আছে এ বি সি ডি, আর এটা আছে পি, বলেছে যে পি এ 27 সেমি, পি এ 27 সেমি, অর্থাৎ এখান থেকে এইটুকু 27, পিবি 21 সেমি, পিবি এটা বলেছে 21 সেমি, পিসি 6 সেমি, পিসি 6 সেমি, তাহলে পিডি এর দৈর্ঘ্য কত, এখান থেকে এই দৈর্ঘ্যটুকু কত হবে সেটা বের করতে বলেছে। ওকে,
আচ্ছা, এরকম যখন থাকবে, যখন কোনো একটা বিন্দু তোমার আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্রের ভিতরে কিংবা বাইরে যেখানেই থাকুক না কেন, সেক্ষেত্রে আমাদের একটা থিওরি আছে, দ্যাট ইজ পিএ স্কোয়ার প্লাস, দেখো পিএ পিসি, ঠিক আছে, কোনাকুনি, পিসি স্কোয়ার সমান সমান হয়ে যায় পিবি প্লাস পিডি, পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট বসিয়ে দাও, পিএ কত আমাদের 27, 27-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার সমান সমান পিবি মিনস 21-এর স্কোয়ার প্লাস পিডি, এটা আমাদের বের করতে বলেছে, আমরা জানি না। তাহলে 27-এর স্কোয়ার 729 প্লাস 36 সমান সমান 441 মাইনাস প্লাস পিডি স্কোয়ার। 729-এর থেকে যদি আমি 36 বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমার পড়ে থাকবে 765, আর মাইনাস বাদ কেন দেবো, যোগ দেবো তো, এখানে এটা তো যোগ হবে। এবার এটা এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 441 ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার। এটা যদি এখান থেকে বাদ দিই তাহলে আমার পড়ে থাকবে 4 আর কত, 2, আর এটা হয়ে যাবে 3, 324 সমান সমান পিডি স্কোয়ার। তাহলে রুটের মধ্যে 324 হয়ে যাবে সমান সমান কী হবে, পিডি। তাহলে পিডি এর মান হয়ে যাচ্ছে কত আমার 18। এই যে পিডি, এটুকুর মান কত হয়ে যাবে আমার 18। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। বোঝা গেছে? 15 দাগ। দেখো বলেছে 5টি ঘনক প্রতিটির আয়তন 216 সেমি কিউব করে সরলভাবে পাশাপাশি যুক্ত করে একটি ঘনক্ষেত্র তৈরি করা হয়েছে। ঘনক্ষেত্রটির পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পার্শ্বীয় পৃষ্ঠফল কত সেমি? ওকে, 5টা ঘনক, এই যে মনে করো একটা ঘনক, ঠিক আছে, এরকম ঘনক 5টা পাশাপাশি রেখে দিয়েছে, ঠিক আছে, 5টা পরপর রেখে দিয়েছে এরকম করে। দুটো হয়ে গেল, দেখো দুটো ঘনক আমি রেখেছি, এখান থেকে দেখো 5টা আমি রেখে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো অ্যাকচুয়ালি প্রথমবার যারা করো তাদের যদি বুঝতে সুবিধা হয় না, তাহলে খুব ভালো হয়। কটা হলো, 1, 2, 3, 4টে রেখেছি, আর একটা রাখতে হবে আমায়, আর একটা আমি একেই রাখি, 1 সেকেন্ড। এই দেখো 5টা ঘনক আমি পাশাপাশি রেখে দিয়েছি। ওকে, দেখো 5টা ঘনক প্রতিটির আয়তন, প্রত্যেকটার আয়তন বলেছিল 216 সেমি কিউব করে। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? ভি কিউব। তাহলে ভি কিউবের মান কত দেওয়া আছে আমাদের? আচ্ছা ভি নয়, এটাকে তুমি এ ধরো, ঠিক আছে, এ মানে বাহু ধরি আমরা ম্যাক্সিমাম টাইম। তাহলে এ কিউব সমান সমান কত দেওয়া আছে? 216। তাহলে এ এর মান কত হয়ে যাবে আমার? 6। এ মানে কি? বাহু। তাহলে দেখো একটা ঘনকের তো উপরে নিচে সাইড বাম সব কিছুই তো সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো সমান। তাহলে হাইট কত হয়ে যাবে আমার? এ। এই যে প্রস্থ, এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এটাও কত? এটাও আমার এ। কিন্তু এই যে দৈর্ঘ্য, এটাও কত আমার? এ হবে। দেখো বলেছে 6টা পাশাপাশি রেখেছি, 6টা না 5টা, তাহলে এইটুকু এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, বোঝা গেল? এগুলো সব এ করে। তাহলে দেখো এর মান কত আমাদের? 6। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা কত আমার? 6 হয়ে যাবে। হাইট কত আমার? 6। আমার প্রস্থ কত? 6। আর আমার দৈর্ঘ্য কত হয়ে যাবে? সব 6 6 করে, 6 6 6 6 6। তাহলে এই যে একটা ঘনক্ষেত্র তৈরি হয়েছে লম্বা করে, ঠিক আছে, এটাও কি আমার? 6, এটাও আমার 6। এই যে ঘনক্ষেত্র লম্বা করে তৈরি হয়েছে, এর লেন্থ কত হয়ে গেল? 1 2 3 4 5, 5 6 কত হয়ে গেল? 30 সেমি। লেন্থ কত? 30 সেমি। ব্রেথ বা চওড়া দেখো এইটুকুই তো চওড়া আমার, এই যে ব্রেথ তো আর বাড়বে না, ব্রেথ কত থাকবে? 6ই থাকবে। আর হাইট কত থাকবে? এই যে উচ্চতাটা কত থাকবে? এটাও আমার 6 থাকবে, 6 হয়ে গেল। বলেছে ঘনক্ষেত্রটির পার্শ্বীয় পৃষ্ঠফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে, ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার দেখো পার্শ্বতল মানে কি? তোমার 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এর সূত্র কি হয়ে যায়? 4 দেওয়ালের যে ক্ষেত্রফল তার সূত্র হয়ে যায় 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ। তাহলে বসিয়ে দাও, 2 ইন্টু লেন্থ কত আমাদের? 30 যোগ ব্রেথ কত আমাদের? 6 ইন্টু এইচ মানে 6। তাহলে 2 গুণ 36 গুণ তোমার কত হয়ে যাবে? 6। 6 6 36, লাস্টে থাকবে 6, 6 দুগুণে 12, লাস্টে আসবে 2, অর্থাৎ 432। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে আমাদের? 432। 16 দাগের কোশ্চেন, একদম সোজা। 2 এর কিউব কত আমার? 8, 3 এর স্কোয়ার 9 ইন্টু 7, 8 নং 72, 7 দুগুণে লাস্টে কত আসবে? 4, অর্থাৎ 504 হয়ে যাবে রাইট অ্যান্সার।
ইউনিট ডিজিট দিয়েও করতে পারো। 7 নং 63 মানে 3 থাকবে লাস্টে, 3 8 24 মানে 4 থাকবে, হয়ে গেল। 17 দাগ, শঙ্কর এবং বিষ্ণু পালাক্রমে সেলাইয়ের দোকানে 21টি স্যুট সেলাইয়ের কাজ করেন। শঙ্কর কাজ শুরু করে এবং দুদিনে 3টে। শঙ্কর কী করে, 2 days লাগায়, কটা স্যুট সেলাই করে, 3 পিস, আর বিরতি নিয়ে নেয়, মানে ওর ছুটি। এরপরে আসে কি বিষ্ণু, বিষ্ণু কী করে, বিষ্ণু 3 দিন সময় নেয়, 3 দিন এসে 3টে স্যুট সেলাই করে, ঠিক আছে। 3 দিনে কটা করে, 3টে স্যুট। এই প্যাটার্ন চালু থাকে যতক্ষণ না 21টি স্যুট সেলাই হয়ে যায়। কাজটি শেষ করতে কতদিন সময় লেগেছে? টোটাল এদেরকে স্যুট সেলাই করতে হবে 21টা। শঙ্কর প্রথম দিন কাজে আসলো, ওর টাইম লাগে 2 দিন, ও 2 দিন কাজ করে, 2 দিন কাজ করে 3টে স্যুট সেলাই করে ফেলে। আবার পরের দিন বিষ্ণু, অ্যাকচুয়ালি শঙ্কর 2 দিন কাজ করার পরে ছুটি, তারপরে আবার বিষ্ণু আসবে, সে 3 দিন কাজ করবে, 3টে স্যুট সেলাই করবে, আবার ছুটি। এইভাবে করে প্যাটার্ন চলতে থাকে। টোটাল 21টা স্যুট সেলাই করতে কতদিন সময় লাগবে দেখো, শঙ্করের 2 দিনে 3টে আর বিষ্ণুর 3 দিনে 3টে, অর্থাৎ টোটাল 5 দিনে, 3 আর 2 5 দিন, 5 দিনে কটা স্যুট সেলাই করলো, 6টা। 21-এর কাছাকাছি যাও, 3 গুণ করো, 3 6 18টা স্যুট সেলাই করতে সময় লাগবে, গুণ 3, 3 5 15 দিন, বোঝা গেল। 18টা স্যুট সেলাই করতে 15 দিন সময় লাগবে। বাকি আছে কোনটা দেখো, যেহেতু শঙ্কর শুরু করেছে, বিষ্ণু শেষ করেছে, তাহলে এখানেও শেষ বিষ্ণুই করে দিল। এবার শুরু করবে কে, শঙ্কর। বাকি আছে কটা স্যুট, আমার 3টে স্যুট বাকি, 21টা পুরোতে কটা বাকি, 3টে বাকি। তাহলে এবার যে 3টে সেটা কে করবে, শঙ্কর। কদিন সময় লাগে, 2 দিন, 2 দিনেই তো 3টে করে, তাহলে এর সময় লাগবে কত, আরও 2 দিন। তাহলে আগে সময় লেগেছিল 15 প্লাস 2, টোটাল আমার কতদিন সময় লাগছে, 17 দিন, বোঝা গেছে। রাইট অ্যান্সার অপশান সি। একটি পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি, দোকানদার ধারাবাহিকভাবে 10% এবং 25% ছাড় দিলেও 15 টাকা লাভ করে, পণ্যের ক্রয় মূল্য কত? ওকে, ভালো একটা অঙ্ক। দেখো, সিপি আছে, এমপি আছে, একটা পণ্যের চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস দেওয়া আছে 50% বেশি, 100 টাকার জিনিস 50% বেশি দাম দিয়ে লেখা আছে, মানে 150 টাকা লেখা আছে তাতে। একজন দোকানদার কি করেছে, প্রথমে 10% ছাড় দিল, দিয়ে দাও এর 10% ছাড়, 10% মানে কত টাকা কমবে, 150, 10% মানে কি 15 টাকা মাইনাস হবে, অর্থাৎ আলটিমেটলি হবে কত আমার, 135 টাকা। আবার এর বলেছে আবার 25% ছাড়, আবার 25% ছাড় দিয়ে দাও, আচ্ছা 135-এর 25% কত হয়েছে, দেখো 135 ইন্টু 25/100, এটা হয়ে যাবে 4, কাটাকাটি করলে 4 দিয়ে যদি আমি 13কে ভাগ করি, 4 3 12 থাকে আমার 1, 15, 4 3 12 থাকে কত আমার 3.75, 33.75 হয়ে যায়। তাহলে 135-এর থেকে তুমি 33.75 বাদ দিয়ে দাও, এখানে হয়ে যাবে 25, হাতে 1, 3 1 4 আর কত হলে 5, 1 13 আর কত হলে 3 আর কত হলে 13, 10, তাহলে কত পড়ে থাকবে 101.25 টাকা। আলটিমেটলি কত পড়ে থাকবে 101.25 টাকা। কিন্তু আচ্ছা আরেকবার বুঝে নাও, একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা, সেটা তার গায়ে লেখা আছে 150 টাকা দাম, কারণ মার্ক প্রাইস কত 50% বেশি, 150 টাকা। দোকানদার প্রথমে 10% ছাড় দিল, ছাড় কার উপরে দেবে, সবসময় মার্ক প্রাইসের উপরে ছাড় দেওয়া হয়, বোঝা গেল। দেখো তুমি কিছু কিনতে গেলে যদি ছাড় চাও, দেবে এমআরপি যেটা লেখা থাকে তার উপরে ছাড় দেয়। তাহলে প্রথমে 10% ছাড় দিল, তাহলে 150 10% কত 15 টাকা কমে যাবে, অর্থাৎ 135 টাকা হবে। তারপর তোমাকে ভালোবেসে আবার 25% ছাড় দিল, তাহলে 135-এর 25% কত 33.75 টাকা। তাহলে এটা কি কমে যাবে, তো ছাড় দিয়েছে মানে কি 33 টাকার যে এই যে মূল্যটা আছে 33.75 টাকা, এই টাকাটা সে ছাড় দিয়ে দেবে। তাহলে এই টাকা ছাড় দিলে পড়ে থাকে 101.25 পয়সা। ওকে, এই টাকাটা আলটিমেটলি তোমাকে দিতে হচ্ছে। তুমি কত টাকা দিচ্ছ, তুমি 101.25 পয়সা দিচ্ছ, লোকটা জিনিসটা কিনেছিল 100 টাকায়, তাহলে এখান থেকে লাভ কত হচ্ছে 1.25, এই টাকা লাভ হচ্ছে, কিন্তু কোশ্চেনে বলেছে 15 টাকা লাভ হচ্ছে। তার মানে আমি বলতে পারি 1.25 এর মান কত 15 টাকা। আমাকে চেয়েছে পণ্যের ক্রয় মূল্য মানে 100%-এর মান কত, তাহলে কত হয়ে যাবে ইন্টু 100/1.25 ইন্টু 100, তুলে দাও, 5 দিয়ে 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, আর এটা হয়ে যাবে 3, 3 4 12, অর্থাৎ 1200 টাকা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি।
দেখো বলেছে বছরের প্রথম 3 মাসে রাঘবের গড় মাসিক আয় ছিল 45,000 টাকা। এপ্রিল মাসে তার আয় প্রথম 3 মাসের গড় আয়ের থেকে 33.5% বেশি। 33.5%কে আমরা কী লিখতে পারি? 1/3। যদি পুরো বছরের মাসিক আয় মানে গড় মাসিক আয় তার 45,300 টাকা করে, তাহলে মে থেকে ডিসেম্বর পর্যন্ত রাঘবের গড় মাসিক আয় কত হবে? দেখো প্রথমে ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ, এই 3 মাসে তার গড় মাসিক আয় ছিল 45,000 টাকা করে। যেই এপ্রিল মাস এসেছে তার এইটা বেড়ে গেছে, ঠিক আছে, 33.5% বেড়ে গেছে। তাহলে 45,000-এর 3 ভাগের 1 ভাগ কত? 15,000। তাহলে 15,000 টাকা বেশি, অর্থাৎ টোটাল বেশি কত হয়ে গেছে তার? টোটাল সে মাসের ইনকাম তার 60,000 টাকা। এইটুকু ক্লিয়ার। বাকি আছে আমার মে থেকে ডিসেম্বর। এই চলে গেল আমার 12টা মাস, অর্থাৎ 1 বছর। তাহলে এই 1 বছরের আমার গড় আয় বলেছে 45,300 টাকা করে, ঠিক আছে, 45,300 টাকা। এবার একটা জিনিস দেখো, ধরে নাও যে সারা বছর, ধরার দরকার নেই, মে থেকে ডিসেম্বর এইটুকু, মে থেকে ডিসেম্বরের গড় মাসিক আয় বের করতে বলেছে। তাহলে ধরে নাও হচ্ছে আমার 45,300 টাকা করে গড় মাসিক আয়, ঠিক আছে, ধরে নাও 45,300 টাকা করে, এটাই হচ্ছে আমার গড় মাসিক আয়। এটুকু গেল। এবার দেখো এইটা যদি আমার গড় মাসিক হয় আর আয় হয়, সারা বছরের গড় মাসিক আয় কত আমার? 45,300 টাকা করে। এবার দেখো প্রথম 3 মাসে আমার 300 টাকা করে কম ইনকাম করেছি আমি, দেখতে পাচ্ছ প্রথম 3 মাসে 300 টাকা করে কম ইনকাম করেছি। তাহলে -300 কত মাসের জন্য? 3 মাসের জন্য। তাহলে টোটাল আমি 900 টাকা কম ইনকাম করেছি এখানে। দ্বিতীয় মাসে দেখো মানে চতুর্থ মাসে আমি প্রায় 14,700 টাকা বেশি ইনকাম করে ফেলেছি। কত টাকা বেশি ইনকাম করেছি? 14,700 টাকা। তাহলে আলটিমেটলি আমার টাকার কম বেশির যে হেরফের, এখান থেকে কত টাকা হয়ে যাচ্ছে কম বেশির হেরফের? এটা হয়ে যাবে তোমার এখান থেকে বিয়োগ করলে 58 17, অর্থাৎ 13,800 টাকা। 13,800 টাকা কি আমি বেশি ইনকাম করে ফেলেছি। দেখো যদি আমি 45,300 টাকা করে গড় ধরি, সেক্ষেত্রে আমি 13,800 টাকা বেশি ইনকাম করে ফেলেছি। কিন্তু এই বেশি ইনকামটা তো আমি রাখতে পারবো না, আমাকে কি করতে হবে? আমাকে গড় বানাতে হবে তোমার 45,300 টাকা। তাহলে এটাকে আমি বাদ দিয়ে দেবো। 13,800 যে টাকা, এই টাকাটাকে কি আমার ভাগ করতে হবে? অ্যাকচুয়ালি এই টাকাটা তো আমার বাদ দিতে হবে, 13,800 টাকাটা ছেটে ফেলতে হবে যাতে আমার গড় মেনটেন থাকে। তাহলে ছাড়বো কোথার থেকে? আমি প্রথম 4 মাসে তো আমি ইনকাম করে ফেলেছি, তাহলে আমাকে বাকি যে 8 মাস পড়ে আছে সেখানে আমি একটু কম ইনকাম করব, তবেই আমি এই টাকাটা মাইনাস করতে পারবো, তাহলেই আমার 45,300 টাকা গড় চলে আসবে। তাহলে 8 মাসের মধ্যে এই টাকাটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে প্রতি মাসে আমি কিছু কিছু টাকা করে কম দেবো। তাহলে 8 ভাগে ভাগ করো, আগে একে 8 দিয়ে ভাগ করো, 8 অক্ষে 8 থাকে 5, 58, 7 8 56 থাকে 4 0 0, একটা 0 নামবে, 5 8 40, 1 সেকেন্ড, এটা তো 2 হবে, 2 আর এটা হবে 8 দোকানে 16, অর্থাৎ এবার 4 0 5 8 40, 1725 টাকা। দেখো এই 1725 টাকা এটা কি আমার এক্সট্রা করে, তো প্রতি মাসে এক্সট্রা করে, তাহলে এই এক্সট্রাটা আমি বাদ দিয়ে দেবো। আমার গড় আয় কত ছিল? 45,300 টাকা। মে থেকে ডিসেম্বর পর্যন্ত আমি 45,300 ধরে চলছিলাম, কিন্তু সেটা আমার আর হবে না, এই 13,800কে বাদ দিতে হবে। তাহলে একে বাদ দেওয়ার জন্য প্রতি মাসে আমাকে 1725 টাকা করে কম নিতে, মানে কম ইনকাম করবো আমি। 1725 বাদ দিয়ে দাও। 5 হাতে 1, 3 আর কত হলে 10, হাতে 1, 7 আর 8 আর কত হলে 13, 5 হাতে হচ্ছে আমার 1 2, 43,000, 43,575 টাকা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? 20 দাগ। x প্লাস 1/x সমান সমান যদি তোমার 3 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? এটা হয়ে যায় p স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 7। বোঝা গেল? 7 কেন হয়? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান জানতে চেয়েছে। এক সেকেন্ড, x প্লাস 1/x সমান সমান 3 দেওয়া আছে, তাহলে উভয় পাশে তুমি হোল স্কোয়ার করে দাও। দুপাশেই করছি আমি, এক পাশে তো করছি না। তাহলে হয়ে গেল কত? a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1/x স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার 9, এই এক্স কেটে যায়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কী পড়ে থাকলে এখানে? এপাশে দেখো যেটার স্কোয়ার করেছিলাম 9, তার থেকে 2 মাইনাস হবে এপাশে আসলে, অর্থাৎ 9 মাইনাস 2 অর্থাৎ 7। বোঝা গেল? এই পি স্কোয়ার মাইনাস 2 কেন আসে? পি মানে এক্স প্লাস 1/x সমান সমান যদি পি হয়, যেটা দেওয়া থাকবে সেটার স্কোয়ার করে 2 বিয়োগ করে দেবে। বোঝা গেল?
এখানে আমাকে মূলের প্রকৃতি নির্ণয় করতে বলেছে সমীকরণের। এই অঙ্ক আমি তোমাকে ঢের করিয়েছি, প্রচুর করিয়েছি। মূলের প্রকৃতি আমরা কি থেকে পাই? ডি থেকে। ডি মিনস ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট মানে বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, বি স্কোয়ার মাইনাস 4ac। এটার মান থেকে এটা কি আসবে সেটা থেকে আমরা বলে দিতে পারবো যে সমীকরণের যে রুটস বা মূল আছে তার প্রকৃতি কী হবে। যদি ডি সমান সমান 0 সমান হয়, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে আমার মূল হয়ে যাবে রিয়েল, মানে কি বাস্তব, এবং ইকুয়াল মানে সমান। আবার ডি যদি 0 থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমার হয়ে যাবে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। ঠিক আছে, অসমান। আবার ডি যদি আমার 0 থেকে ছোট হয়ে যায়, মানে মাইনাসে চলে আসে, সেক্ষেত্রে আমার হয়ে যাবে ইমাজিনারি। ঠিক আছে, ইমাজিনারি মানে হচ্ছে তোমার অবাস্তব সংখ্যা, যে সংখ্যার আমার অস্তিত্বই নেই কোনো। এবার এখান থেকে আমরা বের করবো মূলের প্রকৃতি। ডি বের করতে হবে। ডি মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় এ, এটাকে বলা হয় বি, কনস্ট্যান্টকে বলা হয় সি। বি স্কোয়ার মানে এটা স্কোয়ার 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, কত আমাদের এ হচ্ছে আমাদের 2 ইন্টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। সি মানে 1 ইন্টু 1। তাহলে এটা দেখো, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4p প্লাস কিউ তার হোল স্কোয়ার, 4p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 দোকানে হয়ে যাবে 8p প্লাস কিউ তার হোল স্কোয়ার। এবার একটা জিনিস দেখো, এটা তো আমাদের ডি সমান সমান এটা 4 পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের থেকে যদি আমি 8টাকে বিয়োগ করি, 4-এর থেকে যদি আমি 8 বিয়োগ করি, তাহলে কী হয়ে যায়, সেটা মাইনাসে চলে আসে না। তোমার কাছে 4 টাকা আছে, কেউ যদি তোমার কাছ থেকে 8 টাকা নিয়ে চলে যায়, তার মানে কি তোমার কাছে মাইনাস হয়ে গেল। তো তোমার ব্যাংকে 5,000 টাকা ছিল, ব্যাংক মজা করে 6,000 টাকা কেটে নিল, মানে কি 1,000 টাকা তোমাকে মাইনাস করে দিল। তাহলে দেখো আমাদের ডি এর মান কী আসছে, মাইনাসে চলে আসছে। মাইনাস মানে 0 থেকে ছোট। এখানে আমার ডি এর মান কী আসছে, ডি এর মান 0 থেকে ছোট আসছে আমার। ডি সমান সমান কী হচ্ছে, 0 থেকে ছোট হয়ে যাচ্ছে। তো দেখো ডি সমান সমান 0 থেকে ছোট মানে কি ইমাজিনারি হবে, তাহলে এখানে আমার কোনো রিয়েল রুট হবে না, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটা পাইপ ট্যাঙ্কটিকে 20 মিনিটে ভরতে পারে। একটা পাইপ ট্যাঙ্কটিকে 20 মিনিটে ভরতে পারে। আরেকটা পাইপ 60 মিনিটে খালি করতে পারে। খালি মানে মাইনাস দিলাম, ভরা মানে প্লাস দিলাম। এ কী করে, এ 60 মিনিটে খালি করে। ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি কী ধরবো, সবসময় বলেছি এদের লসাগু, এই যে ট্যাঙ্কের ক্যাপাসিটি মানে 60। তাহলে এ যদি 20 মিনিটে ভরে দিতে পারে, তাহলে প্রতি মিনিটে কত ইউনিট করে জল ঢালেও, 3 ইউনিট করে। 3 ইউনিট করে ঢালছে, তাহলে 3-এর সাথে 20 গুণ করলে তো 60 হবে আমার। আর এই 60 মিনিটে যদি খালি করতে পারে, তাহলে প্রতি মিনিটে 1 ইউনিট করে খালি করে। দুটো পাইপ আমি একসাথে চালাচ্ছি, মানে 3 ইউনিট জল আমি ঢালছি, তার সাথে 1 ইউনিট করে বেচারা বের করে দিচ্ছে, বেচারা নয় শয়তান, 1 ইউনিট করে বের করে দিচ্ছে। তাহলে আমার জল ভিতরে ঢুকছে কতটা করে, 2 ইউনিট করে। টোটাল জল আমার ভরতে হবে 60 ইউনিট, 1 মিনিটে আমি ঢোকাচ্ছি 2 ইউনিট করে, তাহলে আমার সময় লাগবে কতটা, 30 মিনিট। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 23 দাগের কোশ্চেন বলেছে 3টি সংখ্যা এত অনুপাতে আছে, তাদের এলসিএম এত, সংখ্যাগুলোর এইচসিএফ বা গড় কত। কী কী আছে, 1x, 2x, 5x, এদের এলসিএম। তাহলে এখানে আমাদের এলসিএম কত হয়ে যাচ্ছে, আমার 10x হয়ে যাচ্ছে। 10x এর মান দেওয়া আছে 1600, তাহলে x এর মান কত হয়ে যাবে 160, x এর মান কত 160। আমাকে বলেছে এইচসিএফ, তাহলে এদের মধ্যে একমাত্র কমন কী আছে, 3 জনের মধ্যে কমন আছে x এর মান কত আছে আমাদের 160, এটাই হয়ে গেল আমার রাইট অ্যান্সার। 24 দাগ, এতকে পূর্ণবর্গ বানাতে হলে সবথেকে ছোট কোন সংখ্যা যোগ করতে হবে। দেখো আগে তোমাদের একটা ছোট্ট সংখ্যা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। মনে করো একটা সংখ্যা দেওয়া আছে 320, বলেছে এর সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমরা জানি তো 320 পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 324, যেটা হচ্ছে 18 স্কোয়ার। এটা তো আমরা জানি বলে পারছি, যদি আমরা না জানতাম সেক্ষেত্রে কীভাবে করতাম, এটাকে আমরা পূর্ণবর্গের যে ভাগ করে সেভাবে করব। দুটো করে, প্রথমে একবার দেবো, এখানেও 1 লিখতে হয়, তাহলে 1 অক্ষে কত হয়ে গেল 1, বোঝা গেছে। বিয়োগ করবে 2। এবার দেখো এক্ষেত্রে আমার দুটো করে নামে সবসময়, ঠিক আছে, যখন আমরা স্কোয়ারের ভাগ করি তখন আমাদের দুটো করে নামবে, 2 0, 1-এর ডবল কত হয় 2 হয়ে গেল। এবার এখানে কতবার দেবো যা এর কাছাকাছি যায়, একদম দূরে থাকবে না, কাছাকাছি যাবে। এখানে যদি আমরা 7 দিয়ে দিই,
7 মানে কি, এখানেও 7 লিখতে হবে, এখানেও 7 লিখতে হবে, অর্থাৎ 27 গুণ 7, 7 বার দিচ্ছি। 7 7 49 9 থাকে আমার 4, 14 আর 4 18। আচ্ছা, যদি আমি 8 বার দিতাম তাহলে এখানে আমার 8 হয়ে যেত, আর এখানেও আমার 8 হয়ে যেত, অর্থাৎ 28 হয়ে যেত। তাহলে 28 ইন্টু 8, 8 8 24, এই 8 8 64, 4 হাতে 6, 8 2 16 আর 6 22। দেখো 220-র কাছাকাছি গেছে 224, তার মানে এখানে কি আমি 8 বার দেবো, মানে 224। দেখো আমার যদি এই সংখ্যাটার সঙ্গে যদি আর 4 যদি যোগ করা থাকতো তবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো এবং মিলে যেত। এখানেও আমি দেখতে পাচ্ছি, দেখো 320-র পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 324, তাহলে কত যোগ করতে হয়েছে, 4 যোগ করতে হয়েছে। তাহলে আমরাও এই অঙ্কটা এভাবেই করব, ঠিক আছে। দেখো 4টে ডিজিটের পূর্ণবর্গ সংখ্যা পর্যন্ত আমরা মনে রাখতে পারি। তুমি 99-এর গুণ করো, স্কোয়ার করো, সেটাও 4টে ডিজিটেই আসবে। তুমি কত পর্যন্ত পূর্ণবর্গ মনে রাখবে? 99-এর পরে পূর্ণবর্গ মনে রাখা সম্ভব? একটা দুটো হয়তো করতে করতে মুখস্থ থাকে, তারপর তুমি কত মনে রাখবে? তুমি কি বলতে পারবে এটা কার স্কোয়ার? এটা তো অ্যাকচুয়ালি স্কোয়ারই না, এর সাথে বলেছে আর একটা সংখ্যা যোগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে তো আরও টাফ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের একদম বেসিক নিয়মটা মনে রাখা খুবই দরকার। আহামরি খুব একটা জটিল নয়, সোজা আছে, আর কয়েকবার প্র্যাকটিস করলে তোমরাও পারবে। দেখো পরীক্ষার হলে 1 নাম্বার কিন্তু অনেকটা নাম্বার, ঠিক আছে। তো করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। তো দেখো বলেছি এর সাথে কত যোগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি বলতো গুণ করতে তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট একে উৎপাদকে বিশ্লেষণ করতাম। এবার যোগ করতে বলেছে, তাহলে যোগ করব। তাহলে দেখো এখানে কত আছে আমাদের, 4 4 6 7 8 5 1, 4 6 7 8 5 1। একে আমরা ভাগ করব আগে। প্রথমে কতবার দেবো, দেখো দুটো দুটো করে হয় তো, তাহলে প্রথমে আমরা 6 বার দেবো, 6 ছক 36, বিয়োগ করলে 10 78। আচ্ছা, এবার কতবার দেবো, দেখো এখানে কত বসবে, উপরে যেটা হয় সবসময় তার ডবল বসে, 6-এর ডবল 12। আচ্ছা 12 দিয়ে হাজারের কাছাকাছি, 12 8 12 96, 8, হ্যাঁ 8 বার দিতে পারবো। দেখো তাহলে এখানেও 8 হয়ে যাবে, 8 8 64, তার 4 হাতে থেকে আমাদের 6 102, বিয়োগ করলে হয়ে যাবে 4 5 54, আর এখানে পড়ে আছে 51। এবার 68 ডবল আসবে এখানে 136। এবার কতবার দেবো, মনে করো এটা 1300, 1300 মানে 5400-র কাছাকাছি যাওয়া যায় হচ্ছে 4 এবং 52 দিয়ে। তাহলে এবার এখানে 4 দিয়ে দাও, এখানেও 4 হবে, তাহলে 4 4 16 6 হাতে 1, 4 ছক 24 আর 1 25-এর 5 হাতে 2, 4 এবং 52 54। দেখো আমাদের এসেছিল হচ্ছে 5451, কিন্তু আমি এইখানে লিখেছি 5456। তাহলে কত এক্সট্রা লিখেছি আমি এখানে, 5 আমি এক্সট্রা লিখেছি। এই 5টা এক্সট্রা আমি কেন লিখেছি, দেখো যদি 5 আমার সাথে 5 এখানে এক্সট্রা যোগ করা থাকতো এই সংখ্যাটার সাথে, তবে কিন্তু ভাগ মিলে যেত, আর এখানে ভাগ মিলে যাওয়া মানে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাটার সাথে যদি আমি এক্সট্রা আরও 5 যোগ করি তবেই তো আমার ভাগটা মিলবে, আর ভাগ মিলে যাওয়া মানে উত্তর মিলে যাওয়া, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে আমার কত যোগ করতে হবে, সব থেকে ছোটো 5। আচ্ছা সংখ্যাটি এত, প্রত্যেক বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করলে, প্রত্যেক জোড় অঙ্কে 2 যোগ করলে, আচ্ছা এটা একটা তোমার জিআইয়ের অঙ্ক এখানে চলে এসেছে, ওকে তাও করাই। বলেছে প্রত্যেকটা বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করলে, সংখ্যা আছে 9 3 4 5, 9 3 4 5 712, 712। প্রত্যেকটা বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করতে হবে, -1 -1 -1 -1 -1, আর প্রত্যেকটা জোড় অঙ্কে 2 যোগ করতে হবে, +2 +2। এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 6 4 6 0, আর এটা হয়ে যাবে 4। বলেছে সর্ববৃহৎ ও সর্বনিম্ন অঙ্কের পার্থক্য, সবথেকে বড় এখানে 8, সবথেকে ছোট এখানে 0, তাহলে পার্থক্য কত আমার 8-এর। আজকে লাস্ট কোশ্চেন, দুটি বিন্দুকে যুক্তকারী রেখাকে কি বলা হয়, এই একটা বিন্দু এই একটা বিন্দু, এদের যুক্তকারী রেখাকে কি বলা হয়, রেখাংশ বলে, ঠিক আছে। সমান্তরাল রেখা কাকে বলে, একে বলে। আচ্ছা ছেদক রেখা কাকে বলে, এই যে এটাকে ছেদক রেখা বলে। আর এই যে এটা হচ্ছে একটা রেখার অংশ, রেখা তো আমার আনলিমিটেড চলতেই থাকে। তাহলে দেখো এখানে বলে দিয়েছে এই একটা বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দুকে যোগ করতে হবে, তার মানে কি রেখা আমার এখান থেকে এখানে এসেই শেষ, তার মানে আমি কী বলতে পারি, এটা একটা রেখাংশ। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। সো থ্যাংক ইউ, এই ছিল আজকে তোমাদের টোটাল 26টা কোশ্চেনের সলিউশন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমার
কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিও যাদের দরকার। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও এনটিপিসি ত্রিকোণমিতি, জ্যামিতি এবং উচ্চতা দূরত্বে অঙ্কের সিরিজগুলো এখনও দেখোনি, তা আমি তোমাদেরকে বলবো যে তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? তোমাদের পরীক্ষার হলে কিন্তু তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।